হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু কিছু অনলাইনের খুব ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে। কোন চ্যাপ্টারের উপর? পরমাণু গঠন, যা অলরেডি আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। পরমাণুর গঠন এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং এছাড়াও যে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কী, সেগুলো নিয়ে। তাহলে আমরা কোশ্চেনগুলো একটার পর একটা দেখব। ফার্স্ট কোশ্চেন, ইলেকট্রন কক্ষের আকার নির্ভর করে। তাহলে কোনো পরমাণুর ইলেকট্রন কক্ষের আকার নির্ভর করে এন এর মানের উপর। এনটা কি? যে কোনো পরমাণুর যে ইলেকট্রনের কক্ষপথ, অর্থাৎ এনের মান যদি 1 হয় বা 2 হয় বা 3 হয়, তাহলে সেই এন এর মান, অর্থাৎ পরমাণুর কক্ষপথের ক্রমিক সংখ্যার উপর নির্ভর করে কি? ইলেকট্রনের কক্ষের আকার। ঠিক আছে, কিন্তু এর আকৃতি নির্ভর করে এল এর মানের উপর। এর আকৃতি বা সাইজটা বা শেপটা যেটা আর কি, সেটা নির্ভর করে কার উপর? এল এর মানের উপর। এলটা কি? আমরা জানি সেকেন্ড কক্ষপথ। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় কক্ষের আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের দ্বিগুণ। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 3, প্ল্যাঙ্ক ধ্রুবক বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যেটা আর কি, সেটার সিজিএস একক হলো আর্ক সেকেন্ড এবং এসআই একক হলো জুল সেকেন্ড। ঠিক আছে, এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কত সেটা আমরা পরের কোশ্চেনে দেখব। কোনো একটি মৌলের আইসোটোপগুলিতে নিউট্রন সংখ্যা তারতম্য হয়। তাহলে কোনো মৌলের যদি আইসোটোপ, যে অর্থাৎ সেই মৌলের যে আইসোটোপ, যেমন যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, ফার্স্ট কি? প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন, তারপরে হয় ডয়টেরিয়াম, তারপর হয় ট্রাইটেরিয়াম। তো এই যে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটেরিয়ামের মধ্যে শুধু নিউট্রন সংখ্যাগুলো আলাদা হয়। নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য কি হয়? এর ভর সংখ্যাটাও আলাদা হয়। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 5, ভিন্ন প্রোটন সংখ্যা বিশিষ্ট কিন্তু সম নিউট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে বলা হয় পরস্পরের আইসোটন। অর্থাৎ ভিন্ন প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা আলাদা হবে, কিন্তু যে কোনো নিউট্রন সংখ্যাগুলো যখন একই হবে আলাদা আলাদা পরমাণুর ক্ষেত্রে, সেই সব মৌলগুলিকে আমরা পরস্পরে কী বলবো? সেই সব মৌলগুলিকে আমরা বলবো আইসোটন। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এবার নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, রাদারফোর্ডের তত্ত্ব সাধারণ বলবিদ্যার তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তার রাদারফোর্ডের যে থিওরি আর কি, সেটা কিসের উপর নির্ভর করে? সেটা হচ্ছে সাধারণ বলবিদ্যা, অর্থাৎ আহ, সাধারণ যে বলবিদ্যা সেটা আর কি, সেই ইয়েকের উপর নির্ভর করে। কোশ্চেন নাম্বার 7, বোরের পরমাণু মডেলের সাহায্যে, তাহলে কার পরমাণু মডেলের সাহায্যে? বোরের পরমাণু মডেলের সাহায্যে প্রথম মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া যায়। তাহলে বোরের পরমাণু মডেলের সাহায্যে কিন্তু আমরা প্রথম মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা আমরা পাই। বোরের তত্ত্বের মূল ভিত্তি হলো কিন্তু এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম মতবাদ। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 9, পরমাণুর মধ্যে দুটি সমসংখ্যক কণা হলো ইলেকট্রন এবং প্রোটন, অর্থাৎ পরমাণুর মধ্যে ইলেকট্রনের প্রোটনের সংখ্যা সর্বদা সমান হয়। কোশ্চেন নাম্বার 10, নিউক্লিয়ন কি? নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন ও নিউট্রন কণা দ্বারা নিউক্লিয়াস গঠিত হয়, আমরা জানি। এর ফলে এই প্রোটন এবং নিউট্রনের সংখ্যা, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনকে একত্রিত অবস্থায় আমরা বলবো কি? সেটা নিউক্লিয়ন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, একটি নিউট্রনবিহীন পরমাণু, একটি নিউট্রন যার মানে নিউট্রন থাকবে না, একটি পরমাণু যার নিউট্রন থাকবে না, সেটা কিন্তু সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, যার মধ্যে কিন্তু কোনো নিউট্রন থাকে না। নিউট্রন না থাকার জন্য এর পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যাও কিন্তু 1 হয়। কোশ্চেন নাম্বার 12, কোনো পরমাণুতে কোন পরমাণুতে সবচেয়ে ভারী কণা হলো কি? নিউট্রন, এবং সবচেয়ে হালকা কণা কি? ইলেকট্রন। তাহলে কোনো পরমাণুর সবচেয়ে ভারী কণা কি? নিউট্রন, এবং সবচেয়ে হালকা কণা ইলেকট্রন। ঠিক আছে। এরপরে দেখবো আমরা কোশ্চেন নাম্বার 13, কোন বল পরমাণুর প্রোটন এবং নিউট্রনকে ধরে রাখে? তাহলে সেটাকে বলা হয় নিউক্লিয় বল। ঠিক আছে, নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স যেটা আর কি, সেটা কিন্তু প্রোটন এবং নিউট্রনকে একত্রে ধরে রাখে। কোশ্চেন নাম্বার 14, মৌলের প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। তাহলে কোনো মৌলের প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি, টোটাল নাম্বারটাকে আমরা বলবো কি? ভর সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, সরি, অ্যাটমিক মাস। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 14 পর্যন্ত কমপ্লিট করলাম। এবার দেখবো কোশ্চেন নাম্বার 15, যোজ্যতা ইলেকট্রন কি? তাহলে যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রনটি কি? পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে, অর্থাৎ আউটার মোস্ট অরবিট যেটা আর কি, সেখানে যে সমস্ত ইলেকট্রন, অর্থাৎ যে ইলেকট্রনগুলো থাকছে আর কি আউটার মোস্ট অরবিটে, সেই ইলেকট্রনগুলো রাসায়নিক মিলন অংশ যখন নেয়, তখন সেই তাকে আমরা কি বলবো? যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন, সেটাকে আমরা বলবো। কোশ্চেন নাম্বার 16, ভারী জল কাকে বলে? যে জলে ডয়টেরিয়াম যা সাধারণ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাকে বলা হয় ভারী জল। ঠিক আছে, তাহলে ভারী জলের এবার আমরা দেখব সংকেত। কোশ্চেন নাম্বার 17, D2O, ভারী জলের সংকেত কিন্তু D2O। ফাইন।
কোশ্চেন নাম্বার 18, পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে? তাহলে পরমাণুর সর্ববহিস্থ কক্ষে বা আউটার মোস্ট যে অরবিট, সেটাতে কিন্তু ইলেকট্রনের নাম্বার 8 বা 8টি ইলেকট্রন থাকে। কোশ্চেন নাম্বার 19, আইসোটোপ নেই এরকম কিছু মৌল, সেটা কি কি? এক নম্বর সোডিয়াম এবং ফ্লোরিন। তো সোডিয়াম এবং ফ্লোরিনের ক্ষেত্রে মানে কোনো তার আইসোটোপ নেই। আইসোটোপ আছে কীরকম, কী কী সেটা মৌল, যেমন কার্বন, অক্সিজেন, ঠিক আছে, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এদের কিন্তু আইসোটোপ রয়েছে। এবার কোশ্চেন নাম্বার 20, ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে কী বলা হয়? তাহলে ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। তাহলে অ্যানায়নটা কি? অ্যানায়নটাকে বলবো ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে বলবো আমরা অ্যানায়ন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 21, আয়ন ও পরমাণুর মধ্যে অধিক সুস্থিত হলো কি? মানে কোনটা বেশি স্টেবল? কার কার মধ্যে? আয়ন এবং পরমাণুর মধ্যে। ঠিক আছে, আয়ন এবং পরমাণুর মধ্যে সুস্থিত যেটা আর কি, মানে যেটা বেশি স্টেবল সেটা হলো কিন্তু আয়ন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 22, যেসব মৌলের সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি। ঠিক আছে, নিষ্ক্রিয় মৌল অর্থাৎ যার সর্ববহিস্থ কক্ষে আউটার মোস্ট অরবিটে 8টি ইলেকট্রন থাকবে সেটাকে আমরা বলছি কিন্তু নিষ্ক্রিয় মৌল। কোশ্চেন নাম্বার 23, কোনো পদার্থের আর কি, যে কোনো পদার্থের সেটা রাসায়নিক ধর্ম কার উপর নির্ভর করে? রাসায়নিক ধর্মটা কিন্তু এটা প্রোটন সংখ্যার উপর কিন্তু নির্ভর করে। রাসায়নিক ধর্ম নির্ভর করছে প্রোটন সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যেটা, সেটার উপর নির্ভর করে কিন্তু ওই মৌলের মানে রাসায়নিক ধর্ম, কেমিক্যাল ক্যারেক্টার যেটা আর কি, বা কেমিক্যাল নেচার। ফাইন। কোশ্চেন নাম্বার 24, রাদারফোর্ডের আলফা বিকিরণ পরীক্ষা, রাদারফোর্ড যে আলফা বিকিরণ পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষাটা কিসের সম্পর্কে সম্পর্কিত? সেটা কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের আয়তন, নিউক্লিয়াসের আয়তনের মানে আয়তনকে নির্ণয় করার জন্য, আয়তনকে ডিটারমাইন করার জন্য কিন্তু এই রাদারফোর্ড আলফা বিকিরণ যে পরীক্ষা সেটা কিন্তু করেছিলেন। তার নিউক্লিয়াসের আয়তন সম্পর্কে কিন্তু এটা সম্পর্কিত। কোশ্চেন নাম্বার 25, পজিট্রন কণার আধানের পরিমাণ, পজিট্রন কণার যে আধান আর কি, চার্জ আর কি, ঠিক আছে, সেই পজিট্রন কণার আধান বা চার্জ যেটা আর কি, সেটা কিন্তু একটি প্রোটন কণার আধানের সমান। প্রোটন কণার যে চার্জ হবে তার কিন্তু সমান হবে। ঠিক আছে। এবার আগে যেটা দেখলাম প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর কি, তার ইউনিটগুলো দেখলাম। এবার দেখবো হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত। ঠিক আছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কিন্তু 6.62 ইন্টু 10⁻34, 6.62 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 27, পরমাণুর কোন কক্ষপথ ডাম্বেল আকৃতির, অর্থাৎ পরমাণুর কোন অরবিটটা আর কি সেটা ডাম্বেল শেপ, এটা কিন্তু শেপটা কীরকম? ডাম্বেল শেপ। তাহলে এটা কিন্তু পি কক্ষপথ। ঠিক আছে, এটা কিন্তু পি কক্ষপথটা কিন্তু ডাম্বেল শেপ। এই কোশ্চেনটা কিন্তু ভালো করে মনে রাখবে, পি কক্ষপথ অর্থাৎ পি অরবিটটা সেটা কিন্তু ডাম্বেল শেপড। কোশ্চেন নাম্বার 28, ট্রাইটিয়াম একটি হাইড্রোজেনের আইসোটোপ। ট্রাইটিয়ামটা কি? হাইড্রোজেনের আইসোটোপ। এছাড়া হাইড্রোজেনের দুটি মানে আইসোটোপ কী কী? একটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, সেকেন্ড যেটা ডয়টেরিয়াম, ঠিক আছে, ডয়টেরিয়াম, এবং থার্ড হচ্ছে ট্রাইটিয়াম। কোশ্চেন নাম্বার 29, পরমাণুর 3টি মৌলিক কণা কী কী? তাহলে পরমাণুর 3টি মৌলিক কণা হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং আরেকটা হচ্ছে নিউট্রন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 30, সমসংখ্যক ইলেকট্রনযুক্ত পরমাণুগুলিকে কী বলা হয়? তাহলে সমসংখ্যক মানে কোনো পরমাণুর ক্ষেত্রে যদি ইলেকট্রনের নাম্বারগুলো সমান হয়, ইকুয়াল নাম্বার ইলেকট্রন যে থাকে, তাহলে আমরা সেই পরমাণুগুলিকে বলবো আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন। ওকে। 31, অ্যানোড রশ্মি, ঠিক আছে, অ্যানোড রশ্মি যেটা আর কি, অ্যানোড রে যেটা বলা হয়, অ্যানোড রশ্মি ধনাত্মক আধানযুক্ত। তাহলে অ্যানোড রশ্মিটা কি? ধনাত্মক আধানযুক্ত, পজিটিভ ইলেকট্রিক্যাল চার্জ। আর ঋণাত্মক কোনটা তাহলে? ক্যাথোড রশ্মিটা হচ্ছে কিন্তু ঋণাত্মক আধানযুক্ত। বোঝা গেল? এরপরে কোশ্চেন নাম্বার 32, নিউক্লিয় বলটা কি? নিউক্লিয় বা নিউক্লিয়ার ফোর্সটা কি? প্রোটন এবং নিউট্রনের মধ্যে, বিটুইন প্রোটন অ্যান্ড নিউট্রন যে অবিরাম গতিতে আধান বিনিময় হয়, অর্থাৎ এরা চার্জ কিন্তু এক্সচেঞ্জ করতে থাকে, অর্থাৎ প্রোটন নিউট্রনকে, নিউট্রন প্রোটনকে, এটা ক্রমাগত কিন্তু এরা চার্জ কিন্তু ইন্টারচেঞ্জ করতে থাকে, এক্সচেঞ্জ করতে থাকে। তাহলে এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে এই চার্জকে দেওয়া নেওয়া, অর্থাৎ চার্জ মানে বিনিময়কে কিন্তু কি কি বলা হয়? এই রূপান্তরের ফলে এই কি কি মানে কি উৎপন্ন হয়? নিউক্লিয় বল উৎপন্ন হয়। অর্থাৎ চার্জ প্রোটন নিউট্রনকে দেয়, নিউট্রন প্রোটনকে, এদের নিজেদের মধ্যে চার্জটা ইন্টার এক্সচেঞ্জ করে। ঠিক আছে, এই ইন্টার এক্সচেঞ্জের ফলে কী হয়? নিউক্লিয় বল উৎপন্ন হয়।
ঠিক। এরপরে আমরা কোশ্চেন দেখব 33। পরমাণুর সবথেকে সুস্থিত অংশ কোনটা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরমাণুর সবথেকে সুস্থিত অংশ হলো এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কিন্তু এই নিউক্লিয় বল যেটা আর কি, সেই নিউক্লিয় বল থাকার জন্য পরমাণুর নিউক্লিয়াসটা সবচেয়ে সুস্থিত আর কি, সবচেয়ে স্টেবল বলতে পারি আমরা। ফাইন। এবার কোশ্চেন নাম্বার 34। আইসোটোপ কোথায় কোথায় ব্যবহৃত, মানে কী কী কাজে ব্যবহৃত হয়? তো সেটা আমরা আইসোটোপ কোথায় কোথায় ব্যবহার করি? কোনো কিছুর অনেক পুরনো কোনো কিছু জিনিস বা বস্তু আর কি, 1000 বছর পুরনো, 2000 বছর পুরনো, সেটার আমরা কী করে জানবো যে এটা 1000 বছর পুরনো? তাহলে সেটা কিন্তু আমরা আইসোটোপ মাধ্যমে, সেটা কিন্তু আইসোটোপটা কত নেওয়া হয়, কার্বনের ভর সংখ্যা যার 12, সেই আইসোটোপটাকে নিয়ে আমরা কিন্তু সেটার বয়স নির্ণয় করতে পারি। এছাড়াও এছাড়াও কি, যেমন ক্যান্সার এবং টিউমারের চিকিৎসায় কিন্তু আইসোটোপ ব্যবহার করা হয়। লাস্ট কোশ্চিন আজকে, কোশ্চিন নাম্বার 35। রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এমন কিছু আইসোটোপের নাম। যে আমরা এই বললাম, যেমন ক্যান্সার, টিউমার বা গয়টার বা গলগণ্ড যেটা বলা হয়, সেসব ইয়ের ক্ষেত্রে রোগের চিকিৎসায় কিন্তু কোন কোন আইসোটোপগুলো ব্যবহার করা হয় সেটার এবার নাম দেখব। সেটার নাম হচ্ছে কোবাল্ট এবং আয়োডিন। কোবাল্ট এবং আয়োডিন এই আইসোটোপগুলো কিন্তু রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে।